স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সাভারে মাহমুদ নামে দাফন করা মরদেহ বিএনপির হারিস চৌধুরীর, ডিএনএ মিলেছে মেয়ের সাথে। দক্ষিণ কোরিয়ায় সংসদ সদস্যদের বিক্ষোভের মুখে সামরিক আইন প্রত্যাহারের ঘোষণা প্রেসিডেন্টের। দেখছিলেন শিরোনামে, এবারে পুরো খবর। ঢাকার অদূরে সাভারে 2021 সালে মাহমুদুর রহমান নামে দাফন করা মরদেহটি বিএনপি নেতা হারিস চৌধুরীর। তার সঙ্গে মেয়ে সামিরা তানজিন চৌধুরীর ডিএনএ মিলেছে। এমন প্রতিবেদন উপস্থাপনের পর হারিস চৌধুরীকে তার শেষ ইচ্ছা অনুযায়ী নিজের বাড়িতে দাফন করার অনুমতি দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের বেঞ্চ বুধবার এ সংক্রান্ত আবেদন মঞ্জুর করে আদেশ দেয়। হারিস চৌধুরী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন। এর আগে হারিস চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরীর করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত 5 সেপ্টেম্বর হাইকোর্ট রুলসহ আদেশ দেন। মাহমুদুর রহমান নামে সাভারের একটি মাদ্রাসার কবরে সমাহিত হারিস চৌধুরীর মরদেহ তুলে ডিএনএ পরীক্ষা করতে নির্দেশ দেন হাইকোর্ট। জুলাই আগস্টের গণহত্যার মামলায় আমির হোসেন আমু ও কামরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার সকাল 10টার দিকে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। সাবেক এই দুই মন্ত্রীকে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানোর পর তাদের কারাগারে পাঠায় ট্রাইব্যুনাল। আগামী 17 ডিসেম্বর তাদের আবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। গত 6 নভেম্বর রাজধানীর ধানমন্ডি থেকে 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমুকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আর গত 18 নভেম্বর সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলামকে উত্তরা থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। সোশ্যাল মিডিয়ায় পবিত্র আল কোরআন অবমাননার অভিযোগে গ্রেফতার আকাশ দাসের শাস্তির দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ হয়েছে। সকাল 11টায় সুনামগঞ্জে ট্রাফিক পয়েন্টে সর্বস্তরের তৌহিদি জনতা এ প্রতিবাদ সমাবেশ করে। বক্তারা জানান, গত রাতে সুনামগঞ্জের দুয়ারাবাজার উপজেলার প্রফুল্ল দাসের ছেলে আকাশ দাস সোশ্যাল মিডিয়াতে পবিত্র আল কোরআন নিয়ে অবমাননা করলে মুসলমানদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরের রাতে দুয়ারাবাজার থানা পুলিশ তাকে গ্রেফতার করে পুলিশের হেফাজতে রাখা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই উপজেলায় পুলিশ মোতায়েন করা হয়েছে। কাজের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ। ইস্কন্দের দালালদেরকে সেই সবকটা আপনারা শিক্ষা দিন। চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলায় গ্রেফতার 12 আসামির 6 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার এই আদেশ দেন। 12 আসামি হলেন জয়নাথ, রুমিত দাস, নয়ন দাস, গগন দাস, সুমিত দাস, আমান দাস, বিশাল দাস, সোনু মেথর, সুমন দাস, রাজেশ দাস, দুর্লভ দাস ও অজয় সূত্রধর চৌধুরী। এর আগে গত সোমবার পুলিশের ওপর হামলার আরেক মামলায় 8 আসামি 7 দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে গত 26 নভেম্বর আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে হত্যা করা হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ধর্মনিরপেক্ষতার কথা বললেও আসলে কট্টরপন্থী হিন্দুত্ববাদ পোষণ করেন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আরও বলেন, বিজেপি গোড়া হিন্দুত্ববাদকে পুঁজি করে ক্ষমতায় এসেছে, তাই হিংসা ছড়ানো ছাড়া তাদের ক্ষমতায় টিকে থাকার কোনো উপায় নেই। বুধবার ঢাকায় এক সমাবেশে তিনি এসব কথা বলেন। ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে প্রেস ক্লাব থেকে পল্টন পর্যন্ত মিছিল সমাবেশ করে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট। মিছিল পূর্ব সমাবেশে রিজভী বলেন, বিজেপি বিদ্বেষের নীতি নিয়ে রাজনীতি করতে চায়। ক্ষমতায় টিকে থাকতে হলে হিংসা আর ঘৃণা ছড়াতে হবে। ঘৃণা ছড়ানো ছাড়া নরেন্দ্র মোদী বাবুর ক্ষমতায় থাকা খুব মুশকিল হবে। কারণ
ভারতের স্বাধীনতা সংগ্রামে মুজিবুর বাবুদের যারা পূর্বসূরি তাদের কোনো অবদান নেই। আগামী সপ্তাহে বাংলাদেশে আসতে পারেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সবকিছু ঠিক থাকলে এটি হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ভারতীয় কোনো জ্যেষ্ঠ কর্মকর্তার প্রথম ঢাকা সফর। কয়েকটি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। বিক্রম মিশ্রির ঢাকা সফর নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি ভারত কিংবা বাংলাদেশের পক্ষ। তবে 10 ডিসেম্বর পররাষ্ট্র দপ্তরের বার্ষিক পরামর্শের জন্য তিনি বাংলাদেশ সফর করবেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে সবশেষ পররাষ্ট্র দপ্তরের পরামর্শের বৈঠক 2023 সালের নভেম্বর মাসে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়। গণ অভ্যুত্থানের সময় বিভিন্ন কারাগার থেকে পালানো 700-র মতো বন্দী এখনও গ্রেফতার হয়নি। বুধবার সংবাদ সম্মেলনে কারা অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, গণ অভ্যুত্থানের সময় বিভিন্ন কারাগার থেকে 22 শতাধিক আসামি পালিয়েছিল। এর মধ্যে 1,500-এর মতো বন্দীকে গ্রেফতার করা হয়েছে। তবে আলোচিত বিভিন্ন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও শীর্ষ সন্ত্রাসী সহ 70 জন আসামি এখনও পলাতক রয়েছে। কারা মহাপরিচালক জানান, দেশে মোট 69টি কারাগার রয়েছে। এর মধ্যে 17টি কারাগার ঝুঁকিপূর্ণ। এগুলো অতি দ্রুত সংস্কার, মেরামত ও পুনর্নির্মাণ দরকার। জানেন যে 2200-র অধিক বন্দী আমাদের বিভিন্ন কারাগার থেকে পালাতে সক্ষম হয়েছিল। আমাদের এই মুহূর্তে পুনরায় গ্রেপ্তার হয়েছেন 1500-র মতো, এরকম 700+ বন্দী যারা এখনো পলাতক রয়েছেন। 174 জনের মতো বিভিন্ন যারা জেএমবি অথবা বিভিন্ন নামে ছিলেন তাদের মধ্যে, আর শীর্ষ সন্ত্রাসী নামে আমাদের ডেফিনেশনে 11 জন মুক্তি পেয়েছেন। বাউলদের যেমন আখড়া থাকে যেখানে দল বেঁধে হয় গান, তেমনি ঢাকার এক নগর বাউল পরিবারের এসএস ব্যান্ড 3 মেয়েকে নিয়ে বাবা আর মা মিলে গড়ে তুলেছেন এই ব্যান্ড। রক ঘরানা আর বাউল সঙ্গীতের মিশ্রণে ভিন্ন স্বাদের গান নিয়ে মুগ্ধতা ছড়াচ্ছে এসএস। এই ব্যান্ডের গল্পটা কিন্তু রূপকথার মতোই। 3 কিশোরী কন্যাকে নিয়ে বাবা সাইফ শরীফ আর মা ইশরা সাইফ গড়ে তোলেন এই ব্যান্ড এসএস। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে পড়ার সময় বন্ধুদের নিয়ে একটি ব্যান্ড গড়েছিলেন সাইফ শরীফ। পরে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় পাড়ি দিলে ছেদ পড়ে পুরনো দলের সাথে। তবে সেখানে চিকিৎসক স্ত্রী ইশরাকে নিয়ে নিজেদের মতো সঙ্গীত চর্চা চালিয়ে যান। ধীরে ধীরে তাদের সাথে যোগ দেয় 3 কন্যা ঈদ, সারোয়া ও আলিনা। এই মিউজিকটাই আমার কাছে ফ্রিডম, তো এটাই আমি করতে চাই। আমি এখন রেকর্ডিং এবং মিক্সিং মাস্টারিংয়ের কাজও করছি। আমার বোনরা শিখেছে, কিন্তু আমি আমার বোনদের কাছ থেকে শিখেছি। পরিবার কেন্দ্রিক ব্যান্ডটি হলেও তাদের গানে উঠে আসে সমাজের অসঙ্গতি, সময়ের গল্প। অদ্ভুতরের সুখে আমার প্রথমে যেই লাইনটা মাথায় এসেছে সেটা হচ্ছে পিছিয়ে পড়ার মাঝে, এরপরে আমার মাথায় আসলো অদ্ভুত সুখ আছে। তো অদ্ভুত থেকে আমার অদ্ভুতরের সুখ আছে। প্রায় আমাদের শুনতে হয় যে আমরা পিছিয়ে পড়ে যাচ্ছি, কি হবে পিছিয়ে পড়ছো, ওখান থেকেই আমার এই অদ্ভুতরের সুখ গানটা। 2021 সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এসএস। হাঁটি হাঁটি পাপা করে বহু মানুষের কাছে পৌঁছে গেছে ব্যান্ডটি। আমাদের এই পারিবারিক ব্যান্ডের যে কনসেপ্টটা আসলে সেটা কিন্তু ওই বাউলিয়াপনা থেকেই আসা, যে আমরা বাউল মনকে আমরা মনে রাখি। নগর বাউল অবশ্যই, এই আধুনিক যুগের বাউল বলতে পারেন। আমরা ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছি, এই জন্য বলছি। আমাদের সন্তানদেরকেও এই বাউল দল, মানে শহুরে বাউল দলের সাথে এসএস নামে নিয়ে এসেছি আর কি। আমি গাইব গাইব বিজয়ের গান। চলতি বছরের ফেব্রুয়ারিতে ব্যান্ডের প্রথম অ্যালবাম ছিল সবই এখানে প্রকাশ পায়। প্রতিনিয়ত তৈরি হচ্ছে আরও নতুন গান, পাশাপাশি দেশ বিদেশের কালজয়ী গান নিয়েও চলছে চর্চা। মাহমুদ শাওন,
দীপ্ত সংবাদ, ঢাকা। সংসদ সদস্যদের বিক্ষোভের মুখে সামরিক আইন জারির আদেশ প্রত্যাহারের কথা জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়ল। মঙ্গলবার পার্লামেন্টে তিনি বলেন, সামরিক আইনের বিষয়ে পার্লামেন্টের অবস্থান মেনে নেওয়া হবে। প্রেসিডেন্ট বলেন, সামরিক আইন প্রত্যাহারের ব্যাপারে মন্ত্রিসভা বৈঠকে বসেছে। বৈঠকের পর সামরিক আইন তুলে নেওয়া হবে। স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে টিভিতে দেয়া ভাষণে সামরিক আইন ঘোষণা করেন প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়ল। দেশটির প্রধান বিরোধী দলকে উত্তর কোরিয়ার প্রতি সহানুভূতিশীল এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপের জন্য অভিযুক্ত করেন তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ৩৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪,৫০০ জনে। এদিকে যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হওয়ার মধ্যেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে ফের সংঘাত শুরু হয়েছে। ইসরায়েলের বিমান হামলা এবং হিজবুল্লাহর মর্টার হামলা চালিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় সোমবার দক্ষিণ লেবাননে অন্তত ১০ জন নিহত হয়েছে। ক্রিসমাস সামনে রেখে জার্মানিতে চলছে বাতি দিয়ে বাড়ি সাজানোর প্রস্তুতি। ৭,০০০ বাতি দিয়ে একটি বাড়ি সাজিয়েছেন অলিভার শট নামের এক বাসিন্দা। এটি দেখতে ভিড় করছেন স্থানীয়রা। সূর্যের শক্তি দিয়ে আলোকসজ্জা, বিশাল এই বাড়ির পুরোটাই আলোকিত হচ্ছে সৌরশক্তিতে। জার্মানির দক্ষিণ পূর্বে বাভারিয়া রাজ্যের এই বাড়িতে ক্রিসমাসের প্রস্তুতিতে ৬০,০০০-এর বেশি এলইডি বাতি ব্যবহার করা হয়েছে। বাড়ির মালিক অলিভার শট এলাকার সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন এবারের ক্রিসমাস সাজসজ্জার মাধ্যমে। সান্তা ক্লজ আর অন্যান্য ক্রিসমাস সাজসজ্জা ছড়িয়ে আছে ভবনের চারপাশে। ছোটবেলা থেকেই তিনি নিজের ঘরে ক্রিসমাসের আলোকসজ্জা করতেন। সময়ের সঙ্গে সঙ্গে এর পরিধি বেড়েছে। অলিভার জানান, বাড়ির ছাদে থাকা বড় ফটোভোল্টাইক সিস্টেম আলোকসজ্জায় সৌরশক্তির চাহিদা মেটাচ্ছে। এতে তার কোনো খরচ হচ্ছে না। ১৭ নভেম্বর থেকে চালু হওয়া এই আলোকসজ্জার প্রদর্শনী চলবে ২০২৫ সালের ৬ জানুয়ারি পর্যন্ত। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। শেষ করব দীপ্ত সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সাভারে মাহমুদ নামে দাফন করা মরদেহ বিএনপির হারিস চৌধুরীর, ডিএনএ মিলেছে মেয়ের সাথে। দক্ষিণ কোরিয়ায় সংসদ সদস্যদের বিক্ষোভের মুখে সামরিক আইন প্রত্যাহারের ঘোষণা প্রেসিডেন্টের। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৪টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।